হাই, তো ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি ক্লিনিক আমার সবার এই চ্যানেল ওয়েলকাম। তো T20 টেস্ট সিরিজের কোশ্চেন মানে টেস্ট নম্বর 8 আমরা আজকে দেখব। আর T20 টেস্ট সিরিজের টেস্ট নম্বর 4-এ একটা প্রবলেম ছিল কোশ্চেনে। টেস্ট নাম্বার 4 কোশ্চেন নাম্বার 9, এইটা একটা কোশ্চেন প্রবলেম ছিল। আর তার অ্যান্সারটাও একটু ভুল দেওয়া ছিল। তোমরা প্লিজ কারেকশান করে নিও একটু অ্যান্সারটা। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9-এ কী ছিল, এইটা একটা ইথার ছিল, ইথার, আর তাকে HIR হিট। তাহলে ইথারের যেটা ROR হয় ইথার, HIR হিট, HI কেন HX আর হিট, যেখানে এক্সটা আইও হতে পারে, সিএলও হতে পারে, বিআরও হতে পারে, কোনো অসুবিধা নেই। মোস্টলি আর এইটা করা হয় মোস্টলি। দিয়ে সেখানে কি বন্ড হতো, এইটা একটা বন্ড ভাঙতে পারত, যেইটা ভেঙে এরকম তৈরি হতেও পারত RO মাইনাস আর প্লাস। আবার এই বন্ডটাও ভাঙতে পারত, এই বন্ডটা ভাঙলে কি তৈরি হতো আর প্লাস RO মাইনাস। এবার কোন বন্ডটা ভাঙবে সেইটা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন বা স্টেবিলিটির উপর নির্ভর করে, স্টেবিলিটির উপর নির্ভর করে। হয়েছে? তাহলে দেখো এইটার ক্ষেত্রে যদি আমি এই বন্ডটা ভাঙি তাহলে পজিটিভ চার্জটা কোথায় হবে, এইখানে, আর নেগেটিভ চার্জটা এইখানে হবে। কিন্তু যদি আমি এই বন্ডটা ভাঙি তাহলে পজিটিভ চার্জটা এইখানে হবে। আচ্ছা, এটা একটু আমি নিচে দেওয়ার চেষ্টা করছি। এইখানে পজিটিভ চার্জটা কোথায় হবে, এইখানে, আর নেগেটিভ চার্জটা কে পাবে বলো, অক্সিজেন। এবার কোন দিকে স্টেবিলিটিটা পাচ্ছে দেখো, এইখানে যে পজিটিভ চার্জটা হলো সে 3টে আলফা হাইড্রোজেন পাচ্ছে, এইটা 3টে আলফা হাইড্রোজেন। কিন্তু এইখানে যে পজিটিভ চার্জটা পাচ্ছে সেইটা 1 আলফা হাইড্রোজেন পাচ্ছে, এই একটাই আলফা হাইড্রোজেন আছে। তাহলে কোন দিকে পজিটিভ চার্জটা স্টেবল, এই দিকে। তাহলে যেখানে পজিটিভ চার্জ আছে, এবার HIকে ভাঙলে কী হবে, H প্লাস আর I মাইনাস। তাহলে এইখানে পজিটিভ চার্জ আছে, তাহলে এর সঙ্গে কী লাগবে, I, আর এর সঙ্গে লেগে যাবে OH। তার মানে এই বন্ডটাকে ভাঙবে না। কোন বন্ডটা ভাঙা প্রিফার করবে, এই বন্ডটা ভাঙা প্রিফার করবে, কারণ এই দিকে পজিটিভ চার্জটা 3টে আলফা হাইড্রোজেন দিয়ে স্টেবিলাইজ হচ্ছে। আর এই দিকে যদি ভাঙতো তাহলে এই দিকে পজিটিভ চার্জটা একটা আলফা হাইড্রোজেন পেতো, তাহলে এইটা আর তৈরি হতো না। বুঝতে পারলে? তাহলে এই দিকে পজিটিভ চার্জটা হবে না। তাহলে কোন প্রোডাক্টটা হবে বলো দেখি, প্রোডাক্ট হবে এইটা, অপশান নাম্বার সি। সেখানে বলা ছিল অপশান নাম্বার ডি হবে, কিন্তু অপশান নাম্বার সি হবে। এইখানে এইটা পজিটিভ চার্জ তৈরি হতো, এর সঙ্গে I মাইনাস, আর এইটা হবে OH। কি বুঝতে পারলে কিনা বলো? চলো এবার টেস্ট সিরিজ নম্বর 8-এর আজকের ফার্স্ট কোশ্চেন দেখব। ফার্স্ট কোশ্চেন কি বলছে, হুইচ রিলেশন ইজ ইনকারেক্ট ফর দ্য পজিটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ ডেভিয়েশনের ডেল্টা H মিক্স পজিটিভ হবে, 0 থেকে বেশি হবে। ডেল্টা V মিক্স পজিটিভ হবে, কিন্তু ডেল্টা S মিক্স সেটা পজিটিভ ডেভিয়েশন হোক, সেটা নেগেটিভ ডেভিয়েশন হোক, বা ডেল্টা G মিক্স লেস দেন 0, এইটা পজিটিভ ডেভিয়েশন হোক, নেগেটিভ ডেভিয়েশন হোক, বা আইডিয়াল সলিউশন হোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কোনটা ফলো করবে বলো, পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে ডেল্টা V মিক্স গ্রেটার দেন 0, ডেল্টা H মিক্স। তাহলে দেখো এটাও পজিটিভ ডেভিয়েশন, আর এইটা তো পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপারই নয়, কিন্তু দেখো এটা লেস দেন আছে, লেস দেন। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোন অপশানটা হবে, অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, শেপ অ্যান্ড হাইব্রিডাইজেশন অফ SeF4। তাহলে SeOC টেম্পো, এটা হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট। আর সেন্ট্রাল মেটালটাকে এই একটা আছে, তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত, 6। তাহলে কত হবে 6 প্লাস সাইড অ্যাটম হ্যালোজেন 4টে আছে, 4/2 কত আসবে 5। আর 5-এ হাইব্রিডাইজেশনে কী হয়, sp3d। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার এর কত বেরালো, 5। আর বন্ড পেয়ার সমান কত আছে বলো দেখি, 4। কারণ কি সাইড অ্যাটম কটা আছে, 4টা। তাহলে লোন পেয়ার সমান কত হবে, হাইব্রিডাইজেশন মাইনাস বন্ড পেয়ার সমান কত হবে, 5 - 4 কত হয়ে যাবে, 1।
তাহলে লোন পেয়ার 1 থাকবে। তাহলে লোন পেয়ার 1 থাকলে এর স্ট্রাকচার কেমন হবে বলো দেখি? সেটা হবে এসি, এই দিকে হবে ফ্লোরিন 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 ফ্লোরিন, আর এই দিকে একটা হবে লোন পেয়ার। তাহলে এইটাকে বলা হয় কি? সিসো শেপ। তাহলে এর অ্যান্সার কোনটা হতো? সিসো অ্যান্ড sp3d। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং শো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। হুইচ অফ দ্য ফলোয়িং শো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কারা দেখায়? ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটগুলো। ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট, ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। তাহলে দেখো সিএল, তাহলে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট কেন ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায়? যদি সে অক্সিডেশন নাম্বার বাড়ায় তাহলে সে অক্সিডেশন নাম্বারও অক্সিডেশন স্টেট বাড়াতেও পারবে আর অক্সিডেশন স্টেট কমাতেও পারবে ইন্টারমিডিয়েট হলে। কিন্তু যদি হাইয়েস্ট অক্সিডেশন স্টেট যদি হাইয়েস্টে চলে যায়, সে হাইয়েস্টে চলে যায়, তাহলে সে শুধু কী করতে পারবে? অনলি কী করতে পারবে? লোয়ার করতে পারবে। তাহলে ডিসপ্রপোর্শনেশন আর হলো না। আর যদি লোয়েস্ট থাকে তাহলে সে কী করতে, অনলি কী করতে পারবে? হায়ার করতে পারবে অক্সিডেশন স্টেট, আর লোয়ার করতে পারবে না। তাহলে দেখো এইখানে সিএল কত স্টেটে আছে দেখো? +3, কারণ কি? অক্সিজেনের -2 আর উপরে -1 নিয়ে। আর এইটাই কত? +5, আর এইটাই কত? +7। তাহলে সিএল হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কত দেখাতে পারে? +7। তাহলে এটা তো হবেই না। তাহলে এইটা হবে না, মানে এটাও হবে না। আর এটা দেখো +5, তাহলে দেখো +5 থেকে সে বাড়িয়ে কত দূর যেতে পারে? +7। আবার +5 থেকে কমিয়ে সে কত দূর আসতে পারে? +3। তাহলে এইটা একটা গুড ইন্টারমিডিয়েট স্টেট কিনা বলো? তাহলে +7 যেতে পারে। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান নম্বর বি। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড আন্ডারগো ডোমিনেশন অন ইটস অ্যারোমেটিক রিং অর দ্য ফাস্টার রেট। তাহলে পড়ানোর সময় হয়তো বলা হয়ে থাকবে কোনো রিং থাকবে, তার উপরে কোনো অ্যাটম থাকবে, তার সাথে যদি লোন পেয়ার থেকে যায় তাহলে এইখানের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানটা সব থেকে কী হবে? ফাস্ট হবে। তাহলে দেখো এইটা যদি টোটাল একটা রিং ধরো, তাহলে এইখানে কোনো অ্যাটমের মাথায় লোন পেয়ার আছে? তাহলে এটা হবে না। এইটা যদি রিং ধরো, রিংয়ের সামনেরটায় অ্যাটমের মাথায় কী থাকতে হবে? লোন পেয়ার থাকতে হবে। এখানে নেই, এখানেও কি নেই। কিন্তু দেখো এইটা রিং ধরলে এর সামনেই দেখো একটা কার লোন পেয়ার আছে, তাহলে এইটাই দেবে ফাস্টার। হয়েছে? আর এটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে, কারণ কি? রিংয়ের সামনেই ডবল বন্ড দেখতে পেয়ে গেছি, তাহলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর এইখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ভায়া +M মেজোমারিক দিয়ে, কি বুঝতে পারলে? তাহলে এইটা হবে সব থেকে ফাস্ট। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার ক্যান অ্যাজ এ বাফার। তাহলে বাফার হতে গেলে কি লাগবে বলো দেখি? উইক অ্যাসিড প্লাস সল্ট, তারই সল্ট, এইটা লাগবে মানে এর কিছু মোল থাকতে হবে। উইক অ্যাসিডের কিছু মোল থাকবে আর এর কিছু কী থাকবে? মোল থাকতে হবে। তাহলে দেখো এইখানে এইটা তো উইক অ্যাসিড দেওয়া আছে, এইটা তো উইক অ্যাসিড দেওয়া আছে, কিন্তু এইটা দেওয়া আছে স্ট্রং বেস। তার মানে এইটাকে রিয়াকশান করিয়ে তোমাকে বাফার বানাতে হবে। রিয়াকশান অকার্স দেন বাফার প্রডিউসড। কিন্তু যখন এই রিয়াকশান করিয়ে তোমাকে বাফার বানাতে হবে, রিয়াকশান করিয়ে তোমাকে যদি বাফার বানাতে হয় তাহলে সবসময় মনে রাখবে স্ট্রং কম্পোনেন্টকে লিমিটিং রিয়েজেন্ট হতে হবে। লিমিটিং রিয়েজেন্ট মানে লেস নাম্বার থাকতে হবে, লেস নাম্বার, লিমিটিং রিয়েজেন্ট হতে হবে। তাহলে দেখো এইটার 2 মোল আছে আর এইটার 1 মোল, তাহলে এইটা কি আছে? লেস, তাহলে এইটা কি হবে? বাফার তৈরি হবে। এইখানে দেখো এইটা মোর আছে, এইটা মোর, আর এইটা উইক অ্যাসিডটা কি আছে? লেস, তাহলে এটা তো বাফার তৈরিই হবে না। আর এইখানে দেখো NaCN
প্লাস HCl এর বিক্রিয়ায় কি তৈরি হয়ে যাবে বলো দেখি, HCN, যেটা একটা কি উইক অ্যাসিড। তাহলে এইটাকে কি হতে হবে, লিমিটিং রিয়েজেন্ট, দেখো কমই আছে, তাহলে এটাও হবে। তাহলে কারেক্ট অপশানটা কোনটা হবে, ডি, বোথ এ এবং সি হবে। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে এগুলো একটু মনে রেখো এই পোর্শনটা। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে রাইট অপশান অফ দ্য ফলোয়িং মাস অফ CO2 প্রডিউসড বাই হিটিং অফ 30 গ্রাম অফ 40% পিওর লাইমস্টোন। তাহলে 30 গ্রাম আমরা নিয়েছি, কিন্তু পিওর কত পার্সেন্ট, 40%। তাহলে নিয়েছিলাম আমরা এইটা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিয়াকশান করাবো কত, 12 গ্রাম দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি প্রেজেন্ট কত আছে, প্রেজেন্ট বা টু রিয়াক্ট, রেডি, রেডি টু রিয়াক্ট, রেডি টু রিয়াক্ট কত আছে এইটা। তার মানে এখানে এই যে 30 গ্রাম নিয়েছিলাম, 30 গ্রাম নিয়েছিলাম, তার মধ্যে এইটা পিওর, এটা পিওর, এটা পিওর, এই কারণে এইটা নিয়ে আমরা রেডি টু রিয়াক্ট করাবো। তাহলে চলো রিয়াকশানটা কেমন করব। তাহলে লাইমস্টোন CaCO3, এইটাকে হিট করলে কি তৈরি হয়, এইটাকে হিট করলে তৈরি হবে CaO প্লাস CO2, এইটা আর ব্যালেন্স করা হয়ে আছে। তাহলে দেখো এর সামনে কত আছে 1, তাহলে 1 মোলের জায়গায় আমি লিখতে পারি এটা 100 কত গ্রাম। কি বুঝতে পারলে, আর CO2 ওর সামনে কত আছে 1, তাহলে 1-এর জায়গায় লিখতে পারি আমি 44 গ্রাম। তাহলে এইটা যদি 12 গ্রাম লাগতো, তাহলে এইটা কত তৈরি হতো, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ডে লিখে দিলাম, স্ট্যান্ডার্ড, ST, স্ট্যান্ডার্ডটা লিখে দিলাম, হ্যাঁ, মানে এই অনুযায়ী সে রিয়াক্ট করে একটা রিয়াকশান। তাহলে দেখো 100 গ্রামে যদি সে 44 গ্রাম তৈরি করতে পারত, তাহলে 1 গ্রামে কত তৈরি করতে পারবে, 44/100। তাহলে 12 গ্রামে কত করতে পারবে, 44/100 ইন্টু কত 12, তাহলে এটা কাটাকাটি করলে দেখবে 5.28 গ্রাম আসবে। তাহলে কত তৈরি করবে বলো, 5.28 গ্রাম। ক্যালকুলেট করে দেখে নিই, তাহলে এই হবে, এইটা হবে তার অ্যান্সার। তাহলে এরকম করতে হবে, এটাকে বলা হয় পিউরিটি কনসেপ্ট। পিউরিটি কনসেপ্ট কোথায় পড়ানো হয়, মোল কনসেপ্টে পড়ানো হয়, মোল কনসেপ্ট বা সাম বেসিক কনসেপ্টে পড়ানো হয় পিউরিটি কনসেপ্টটা। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং উইল বি মোস্ট রেডিলি ডিহাইড্রেটেড আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। কি বুঝতে পারলে কিনা বলো, আন্ডার অ্যাসিডিক কন্ডিশন দেওয়া আছে এবার। তাহলে অ্যাসিডিক কন্ডিশন মানে H+ কী করবে বলো, ডোনেট করবে। তাহলে H+ দিয়ে এইটা কি করবে, নেবে সবার কাছ থেকে, দেখো তাহলে এগুলো সব কি হয়ে যাবে, এটাও H+ নেবে, এটাও H+ নেবে, লোন পেয়ার দিয়ে H+ নেবে, আর এটাও H+ নেবে লোন পেয়ার দিয়ে। তাহলে এবার দেখো দেখি, যদি H+ নিয়ে লোন পেয়ার নিয়ে, তাহলে এইটা কি তৈরি হবে, H2+ তৈরি হবে। তার মানে এটা H2 কি তৈরি হবে প্লাস, এটাও কি তৈরি হবে H2+, তার মানে এইখানে কি তৈরি হবে বলে দেখি, কার্বোক্যাটায়ন। এখানে তৈরি হবে কি কার্বোক্যাটায়ন, এখানে কি তৈরি হবে কার্বোক্যাটায়ন, এখানেও কার্বোক্যাটায়ন, আর এখানেও কি কার্বোক্যাটায়ন। এবার দেখো এই গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই গ্রুপটাও কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এই গ্রুপটাও কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর ইনভার্সলি প্রপোর্শনাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে দেখো এই তিনটা অপশান হবেই না, তাহলে কোন অপশানটাকে হতে হবে, বাধ্য হয়ে এইটাকে, তার কারণ এগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট আছে বলেই। আচ্ছা এই কোশ্চেনটা অ্যাসিডিক কন্ডিশন দেওয়া আছে বলে, যদি এইটা দেওয়া না হতো তখন এইটা হতো, সেইটা আগের টেস্ট সিরিজে করানো হয়েছে, মনে হয় 7 নম্বর কোশ্চেন। আচ্ছা প্লিজ তোমরা একটু খাটনিটাকে একটু সাপোর্ট করো, তোমরা প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে এইটা একটা দেওয়া আছে, তার সেলও 0 দেওয়া আছে, দেন x/y কত হবে। তাহলে এরকম কোশ্চেন আগে সেল রিয়াকশান না লিখে করতে যাবে না, সেল রিয়াকশান লেখো, সেল রিয়াকশান। তাহলে সেল রিয়াকশানের আমি বলেছিলাম যেখানে
আচ্ছা, সেল রিয়াকশানটা যদি আমি লিখি, এইটাকে, এই হাইড্রোজেনটাকে আমি একটু স্টার দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে সুবিধা হয়, করার সুবিধা হয়। তাহলে চলো, তাহলে আমি এটাকে লিখতে পারি H2, সেখান থেকে কি হবে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, এই H2টাকে আমি একটু স্টার দিয়ে দিলাম। আর এর ক্ষেত্রে কারণ কি, এটা অ্যানোড, অ্যানোডে কী হয় অক্সিডেশন, আর এইটা কি ক্যাথোড, ক্যাথোডে কী হয় রিডাকশান। তাহলে এইটা হচ্ছে অ্যানোড রিয়াকশান, আর ক্যাথোড রিয়াকশান তাহলে কী হবে বলো, 2H প্লাস প্লাস 2E, সেখান থেকে কী হবে বলো দেখি H2। তাহলে এইটা যদি যোগ করি ফুল সেল রিয়াকশান, তাহলে কী হবে H2 প্লাস 2H প্লাস, আচ্ছা এটাকেও একটু স্টার দিয়ে দাও, এই হাইড্রোজেনটাকেও, সেখান থেকে কি হবে 2H প্লাস স্টার আর H2। তাহলে এইটা একটা কি রিয়াকশান, ফুল সেল রিয়াকশান, ফুল সেল রিয়াকশান। তাহলে নানস ইকুয়েশনটা অ্যাপ্লাই করো, E ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই 2, এখানে n সমান কত 2, কারণ এই ইলেকট্রনটাই কাটলো, তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে 2 লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে বলো, এই H প্লাসটা কোথা থেকে এসছে দেখো এইখান থেকে, তাহলে এর কনসেন্ট্রেশনটাকে ধরবো কত 0.01 টু দি পাওয়ার কত স্টয়চিওমেট্রি, এর স্টয়চিওমেট্রি কত আছে 2 ইন্টু এই H2টা কোথা থেকে এসছে দেখো যেটাতে আনস্টার, তাহলে কত হবে y ইন্টু y ডিভাইডেড বাই এই H প্লাসটা কোথা থেকে এসছে এইটা, তাহলে এর কনসেন্ট্রেশনটাকে বসাও 0.1 টু দি পাওয়ার হোল স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে এক্স। তাহলে দেখো এগুলো সব কি ভ্যালু দেওয়া আছে 0, E0 সেলও কি 0, কারণ কি এটা একটা কনসেন্ট্রেটেড সেল। কনসেন্ট্রেটেড সেল কীরকম বুঝলাম, সল্ট ব্রিজের এই পাশ আর এই পাশ একই থাকলে তাকে বলা হয় কনসেন্ট্রেটেড সেল। আর কনসেন্ট্রেটেড সেলের এনি কনসেন্ট্রেটেড সেলের ই সেল 0 হয়, কনসেন্ট্রেটেড সেল E0 সেল 0 হয়। তাহলে দেখো এটাও 0, তাহলে এটা হবে 0.059/2, আর এইটা সমান কত হয়ে যাবে বলো, লগ অফ এইটা করলে 0.01 ইন্টু 0.01 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 0.1 ইন্টু এক্স। তাহলে এইটা আর এই দুটো কাটাকাটি হয়ে গেল। তাহলে দেখো তাহলে কত আছে বলো, 0 ইজ ইকুয়াল টু মাইনাস 0.059/2 লগ অফ 0.01 ওয়াই বাই এক্স। তাহলে এইটা এই পাশে পাঠিয়ে দাও, এটাও কি হয়ে যাবে 0, তাহলে 0 সমান কত হবে লগ অফ 0.01 ওয়াই বাই এক্স, আর লগটা এই পাশে পাঠিয়ে দিলে অ্যান্টি লগ হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 0 সমান কত হবে 0.01 ওয়াই বাই এক্স। 10 টু দি পাওয়ার 0 সমান কত 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0.01 ওয়াই বাই এক্স। তাহলে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই সমান কত হবে 0.01, এইটাই। তাহলে কোনটা কি বের করতে চেয়েছে বলো, এক্স বাই ওয়াই বের করতে চেয়েছে, তাহলে কোনটা হবে অপশান সি। কীরকম করলাম, জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনটা করবে। আর এইটা এই পাশে ভাগ করে দিলে কত হবে 0, 0 বাই সামথিং কত 0, তাহলে শুধু এইটাই তো পড়ে থাকবে এই টার্মটা। আর লগ 0, আর লগ এই পাশে চলে এলে কত অ্যান্টি লগ হয়ে যায়, তাহলে অ্যান্টি লগ মানে কি 10 টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 সবসময় কত হবে 1, এইটা করলাম। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে আইপিএসি নেম। তাহলে আইপিএসি করতে গেলে সেন্ট্রাল মেটালটাকে নিকেল, আর এর অক্সিডেশন স্টেট কত 0, কারণ NiCO হোল 4, এর উপরে কত চার্জ দেওয়া আছে 0, আর এইটা একটা কি লিগ্যান্ড নিউট্রাল লাইগ্যান্ড, আর নিউট্রাল লাইগ্যান্ডের মানে অক্সিডেশন স্টেট যেটা এইটা সেটাই এ পেয়ে যাবে, তাহলে এর অক্সিডেশন স্টেট কত 0, তাহলে এখানে 0 কে অপশান আছে, একটা এইটা আর এইটা। আর নিকেলে যদি অক্সিডেশন স্টেট 0 হয় তাহলে সিম্পল নেম হবে, সিম্পল মেটাল নেম হবে, সিম্পল মেটাল নেম। কি বুঝতে পারলে কিনা বলো, অক্সিডেশন স্টেট 0 নয়, আমি বলতে চাইছি এইটা মানে ক্যাটায়নিক পার্ট হিসেবে ভাববে, ক্যাটায়নিক পার্ট হিসেবে ভাববে।
হয়েছে, এটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট হিসেবে ভাববে। তাহলে ক্যাটায়নিক পার্টে কি নাম হয়, মেটালের নাম সিম্পল মেটাল হিসেবে নয়, তাহলে নিকেল হবে, তাহলে কি হবে নিকেল। আর যদি অ্যানায়নিক পার্টে থাকতো নিকেলেট হতো, এটা হচ্ছে অ্যানায়নিক পার্ট। অ্যানায়নিক পার্টে কি হতো, নিকেলেট হতো, আর ক্যাটায়নিক পার্টে কি হবে, নিকেল। তাহলে কোন অপশানটা হবে বলো, অপশান এ। কি বুঝতে পারলে, টেট্রা কার্বনিল মানে 4টে কার্বনিল আছে। চলো নেক্সট কোশ্চেন কি হবে, এবং এটা খুব একটা ভালো কোশ্চেন। কি বলছে, বলছে ইন কেস অফ sp3 hybridized, the hybridization if ratio of longer and shorter sigma bond is 1:1, then how many lone pair must be present। তাহলে দেখো sp3d, sp3dর ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয় বলো দেখি। একটা সেন্ট্রাল মেটাল থাকবে, এরকম দুটো বন্ড থাকবে, ধরো এরকম একটা লোন পেয়ার থাকলো, বা এইটা এইটা, তাহলে এই যে বন্ডগুলোকে কি বলা হয় বলো, শর্টার। শর্টার, আচ্ছা আমি এটা বুঝলাম কীরকম, তার কারণ কীরকম বুঝলাম আমি তোমাকে জানাচ্ছি। এটা শর্টার আর এইগুলো হচ্ছে কি লঙ্গার, এইগুলো তাহলে কি হবে লঙ্গার। তাহলে দেখো এখানে লঙ্গার বন্ড কত আছে বলো, লঙ্গার বন্ড কত আছে বলো, লঙ্গার বন্ড আছে দুটো, আর শর্টার বন্ডও কত আছে বলো, দুটো। তাহলে এদের ইস্টু করলে কত আসবে, 1:2 কত আসবে, 1:1। এই কারণে দেখো 1:1 হয়ে গেল, তাহলে লোন পেয়ার কত আছে বলো, একটা। তাহলে লোন পেয়ার কটা হবে, একটা। 1:1 মানে কি, লঙ্গার বন্ডও দুটো আছে আর শর্টার বন্ডও দুটো আছে, এই কারণে এদের লোন পেয়ার কত হয়ে গেল, 1। এইটা, এই স্ট্রাকচারটা আঁকা আমার ঠিক হয়েছে। আর যদি না আসতো তাহলে আমাকে আবার চেঞ্জ করতে হতো, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, বলছে ইন এ রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস দ্য চেঞ্জ ইন ইন্টারনাল, এই কথাটা দেখতে পেয়েছো কি, সরি এই কথাটা দেখতে পেয়েছো কি, আইসোথার্মাল প্রসেস, এই কথাটা আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল প্রসেসের ডেল্টা ইউ কী হয়, 0, সেটা রিভার্সিবল হোক বা ইরিভার্সিবল হোক, হয়েছে। তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত আসবে, 0। কি বুঝতে পারলে, তাহলে কোন অপশানটা হবে, অপশান সি। নেক্সট কোশ্চেন চলো, বলছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর প্রেজেন্ট। তাহলে দেখো এদের মধ্যে কিন্তু যে বন্ডটা হবে ইন্ট্রামলিকুলার, কিন্তু এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা হবে সেগুলো সব হবে সেগুলো হবে সব ইন্টারমলিকুলার, আর এইটা হবে ইন্ট্রা। হাইড্রোজেন বন্ডিংয়ের ট্রিক হচ্ছে কি, ফোন মানে কি ফ্লোরিন, মানে এটা যদি ভালোভাবে লিখে দিই, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন বন্ডেড উইথ এইচ, এখানেও কে থাকবে, হয় ফ্লোরিন, অক্সিজেন, না হয় নাইট্রোজেন। ফোন, ওয়াইফাই বা হাইড্রোজেন বন্ডেড উইথ, এই হাইড্রোজেনটা আবার কাদের সঙ্গে লেগে থাকতে হবে, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের মানে মোটো, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড হয়। ফোন এই অ্যাটাচড বন্ডেড উইথ, এইটাকে তুমি এরকম বন্ধন দেখানো হয় হাইড্রোজেন বন্ডটাকে, হাইড্রোজেনের সঙ্গে সেই হাইড্রোজেনটা আবার কটা অক্সিজেন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে বন্ড করবে। তাহলে অপশান ডি হবে, বোথ এ অ্যান্ড বি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, একটা ফেনল দেওয়া আছে, ফেনলে NaOH দিলে কি তৈরি হয় বলো দেখি, ONA তৈরি হয়ে যায়, ONA, আর তাকে CO2 আর H+, এটা কি কোলবে রিয়াকশান না, কোলবেস রিয়াকশান। কোলবে রিয়াকশানে কী তৈরি হয় বলো, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কোনটা তৈরি হবে, OH আর COOH, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কোন অপশানটা হবে বলো, অপশান সি। সিম্পল ছিল। আর এর কোশ্চেন আসে ইলেকট্রোফাইলটা কোনটা, এখানে CO2টা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লোয়েস্ট নিউক্লিওফিলিসিটি। আচ্ছা
নিউক্লিওফিলিসিটি ইনভার্সলি প্রপোর্শনাল ইলেকট্রোনেগেটিভিটি যখন হোয়েন গ্রুপ নাম্বার কি থাকবে বলো, গ্রুপ সেম থাকবে, সরি যখন পিরিয়ড সেম থাকবে, পিরিয়ড সেম থাকবে, তার নিউক্লিওফিলিসিটি এইটা হবে যখন পিরিয়ড সেম। আর যখন গ্রুপ হবে গ্রুপ, তখন নিউক্লিওফিলিসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইজ যত বাড়বে এটা গ্রুপের ক্ষেত্রে লাগবে আর এইটা পিরিয়ডের ক্ষেত্রে লাগবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, এর বেশি, তাহলে নিউক্লিওফিলিসিটি কার কম হবে, লিস্ট এইটা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে আশা করি এই দুটো বুঝতে পেরেছ। তাহলে চলো নেক্সট কোশ্চেনে কি বলছে, আচ্ছা এইটা তো বলেইছিলাম কুচরভ রিয়াকশান। তাহলে কুচরভ রিয়াকশান দুটো কার্বন আছে মানে কি তৈরি হবে, অ্যালডিহাইড। তাহলে কি তৈরি হয়ে যাবে এখানে, CH3COOH, অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে কুচরভের রিয়াকশান। আর তিনটে কার্বন থাকলে অলওয়েজ কি তৈরি হবে, কিটোন। দুটো কার্বনের যদি বেশি থাকে, 2 কার্বন যদি থাকে কুচরভের ক্ষেত্রে, 2 কার্বনের অ্যালকাইন যদি থাকে তাহলে কি তৈরি হবে, অ্যালডিহাইড। আর এর বেশি থাকলে 3 যদি কার্বন থাকে তাহলে কি তৈরি হবে বলো দেখি, কিটোন তৈরি হবে, কিটোন। 3 কার্বনের যদি এটা থাকে, অ্যালকাইন থাকে, তাহলে কিটোন তৈরি হবে। তাহলে এটা দুটো কার্বনের অ্যালকাইন আছে, তাহলে অ্যালডিহাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি তৈরি হয়ে যাবে অ্যালডিহাইডকে, CH3CH2OH। আচ্ছা CH3CH2OH-কে যদি তুমি আবার Br2 আর KOH দিয়ে দাও, তাহলে এইটা জানো কি রিয়াকশান হয়, হ্যালোফর্ম রিয়াকশান। আর হ্যালোফর্ম রিয়াকশানে কি তৈরি করবে, প্রথম স্টেপটা তো এইটা অক্সিডাইজড হয়ে আবার অ্যালডিহাইড তৈরি করবে, আর এইটাকে ভেঙে কি তৈরি করে দেবে, Br3 আর একটা কি তৈরি হয়ে যাবে, অ্যাসিড HCOOH, এইটা তৈরি করবে। তাহলে কি তৈরি হবে, এর নাম ব্রোমোফর্ম। তাহলে কি তৈরি করবে বলো দেখি, জেডটা ব্রোমোফর্ম তৈরি করবে। তাহলে এই অ্যান্সারটা হবে ব্রোমোফর্ম। এটা একটা খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিটের জন্য খুব ভালো কোশ্চেন এটা একটা। তাহলে কোথা থেকে বুঝতে পারলে না এইখান থেকে। আর এইটা অ্যালকোহলকে আবার Br2 KOH দিলে কিসে তৈরি হয়ে যায় নাকি, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, আবার কি তৈরি হবে, অ্যালডিহাইড। আর অ্যালডিহাইড আলফা মিথাইল গ্রুপ আছে, তার মানে কি রিয়াকশান দেখাবে, হ্যালোফর্ম রিয়াকশান। তাহলে এইটা হবে। কি বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন বলছে, ইফ কম্বাসন অফ 4 গ্রাম অফ CH4 লিবারেট 2.5 কিলোক্যালোরি অফ হিট। তাহলে লিবারেট করেছে, তাহলে রিয়াকশানটা যদি লিখো C+2O2, সেখান থেকে কি হবে CO2 প্লাস H2O, এটা ব্যালেন্স রিয়াকশান। তাহলে কম্বাসন রিয়াকশান মানে জানো কি, 1 মোল হাইড্রোকার্বনকে পোড়াতে হবে, হাইড্রোকার্বনকে পোড়ানোই বলা হবে কি, 1 মোল হাইড্রোকার্বনকে বার্ন করাকেই বলা হয় কম্বাসন রিয়াকশান। আর এইটার ক্ষেত্রে এনার্জি কি হয় বলো দেখি, এনার্জি রিলিজ হয়। আর এনার্জি রিলিজ মানে কি হবে, নেগেটিভ একটা বসবে। তাহলে দেখো এইখানে 1 মোল, এইটার 1 মোল মানে কি বলো দেখি, এইটার 1 মোল মানে কত, 16 কি হবে গ্রাম। কিন্তু বলেছে 4 গ্রামে সে 2. এত কিলোক্যালোরি এনার্জি রিলিজ করে। তাহলে এইখান থেকে কত করব, 16 গ্রাম। তাহলে এইখান থেকে আসতে আমি ক গুণ বাড়ালাম বলো দেখি, 4 গুণ। তাহলে এইখান থেকেও আসতে ক গুণ বাড়াবো আমি, 4 গুণ। কিন্তু এটা এনার্জিটা কি বললাম, নেগেটিভ রিলিজ এনার্জি। তাহলে এইটা হবে। তাহলে কত হবে অ্যান্সার, -2.5 × 4, এইটা হবে অ্যান্সার। তাহলে কত আসবে, -10 কিলোক্যালোরি। তাহলে কোনটা হবে, অপশান বি। কি বুঝতে পারলে কিনা বলো? আরে বাবা 1 মোল মানে কত, 16 গ্রাম। তাহলে 4 গ্রামে যদি সে এতটা রিলিজ করে, তাহলে বাচ্চা ছেলের অঙ্ক তো 16 গ্রামে সে কত তৈরি করবে, × 4 করে দেবো। কি বুঝতে পারলে?
তাহলে এটা হবে 10 কিলো ক্যালোরি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ x is the specific resistance of an electrolyte solution and y is the molarity of the solution, then lambda m। আচ্ছা এইটা আগে দেখে নাও, ল্যামডা এম কী ভ্যালুতে দেওয়া আছে, কী ভ্যালুতে দেওয়া আছে বলো, সেন্টিমিটার। এইটা দেখতে পেয়ে গেছো, তাহলে এর ফর্মুলা কী হয়, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। তাহলে কাপ্পা সমান এখানে কত বলেছে বলো দেখি, এক্স, আর কাপ্পা ইজ ইকুয়াল টু তাহলে কত বলেছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর এম ইজ ইকুয়াল টু কত বলা আছে বলো দেখি, ওয়াই। হয়েছে, তাহলে বলো বসিয়ে দাও, তাহলে ল্যামডা এম ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইন্টু 1000 ডিভাইডেড বাই ওয়াই। তাহলে দেখো কোন অপশানটা আছে, অপশান এ, 1000 এক্স ইন্টু ওয়াই, তাহলে এইটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলো, ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন কি করে, অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে অ্যাক্ট হয়। অ্যালডিহাইড কিটোন থেকে কি করে দেয়, অ্যালকেনে প্রিপারেশন করতে গেলে এইটা দেওয়া হয় ক্লিমেনসন রিডাকশন। তাহলে দেখো এই গ্রুপটা কি, একটা অ্যালডিহাইড, এই গ্রুপটাও কি, সরি এই গ্রুপটা একটা কিটোন গ্রুপ, আর এই গ্রুপটা একটা কি, অ্যালডিহাইড। তাহলে এই দুটোকে কিসে তৈরি করে দিবে, অ্যালকেন। তাহলে দেখো এটা তো হবে না, অ্যালকোহল তৈরি করে দিয়েছে, এইটা একটা অ্যালকোহল তৈরি করেছে, এটা তো হবে না, এগুলো সব অ্যালকোহল তৈরি করেছে। তাহলে এইটা দেখো এই এই পোর্শনটাকে কী করেছে, অ্যালকেনে তৈরি করেছে, আর এই পোর্শনটাকেও কী করেছে, অ্যালকেনে। তাহলে কোন অপশানটা হবে, এইটা। কি বুঝতে পারলে কিনা বলো, অ্যালডিহাইড থেকে অ্যালকেন মানে সিম্পল কথা, সি ডবল বন্ড ও যেখানে দেখতে পারবে অ্যালডিহাইড বা কিটোন থেকে, সেইটাকে কি করে দিবে, সি এই ডবল বন্ড ওটাকে ভেঙে একটা হাইড্রোজেন বানিয়ে দেবে, সিম্পল জাস্ট। তাহলে এই অ্যান্সারটা হতো, কি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন নট গিভ প্রাইমারি অ্যামিন। তাহলে দেখো এইটাকে যদি Br2 কেউজ দাও, তাহলে এর প্রোডাক্ট কী হবে, CH3NH2। তাহলে এইটা একটা প্রাইমারি অ্যামিন। এটা হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, সিওটাকে ফাঁকা করে দিবে। আচ্ছা এইটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, তাহলে এর প্রোডাক্ট কী হবে জানো কি, CH3CH2NH2। তাহলে এটাও একটা কি প্রাইমারি অ্যামিন। আবার এইটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, তাহলে এটাও কি তৈরি করে দেবে, CH2NH2। তাহলে ওটাও একটা কি প্রাইমারি অ্যামিন। আর NC-কে রিডাকশান করলে কি তৈরি হয়ে যাবে, CH3NH CH3। তাহলে এটা কত ডিগ্রি, 2 ডিগ্রি। তাহলে এটা কিন্তু প্রাইমারি অ্যামিন বানাতে পারবে না, আইসোসায়ানাইড। তাহলে অপশান কোনটা হবে, এইটা। কোন অপশানটা হবে, এইটা। হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট গিভ বলেছে, নট গিভ। আচ্ছা আজকের সিরিজের তাহলে লাস্ট কোশ্চেন কি বলছে, হুইচ ভিটামিন ইজ ওয়াটার সলেবল। তাহলে ওয়াটার সলেবল কি হয়, ওয়াটার সলেবল কোনগুলো হয়, ওয়াটার সলেবল কারা হয়, ভিটামিন বি এবং সি। ভিটামিন বির আবার B1 B2 B6 B7 B12 এগুলো সব ভিটামিন ওয়াটার সলেবল। আর ভিটামিন সি, এই জন্য দেখবে এই দুটো ভিটামিন আমাদেরকে রেগুলারলি ইনট্যাক্ট করতে হয়। কেন বলো দেখি, কারণ এগুলো কি ওয়াটার সলেবল, আমাদের ইউরিন সোয়াটসের মাধ্যমে, ঘামের মাধ্যমে এগুলো কি বেরিয়ে যায়। এই কারণে এই দুটো ভিটামিনকে আমাদের রেগুলারলি ডায়েটের মাধ্যমে নিতে হয়। তাহলে ওয়াটার সলেবল কোনটা হতো বলো, ভিটামিন বি। কি বুঝতে পারলে। তাহলে এগুলো ছিল কোশ্চেন। থ্যাংক ইউ। তাহলে সেশনটাকে যদি ভালো লাগে প্লিজ লাইক করো, এবং তোমার কোনো ফ্রেন্ডসরা যদি এক্সাম দিচ্ছে তাহলে তাদের শেয়ার করতে পারো, এবং কোনো যদি অসুবিধা থাকে, হয়তো বাই মিস্টেক আমার কোথাও ভুল হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও, আমি জানাবো যদি ভুল কোথাও হয়ে থাকে। ঠিক আছে, চলো তাহলে থ্যাংক ইউ। এই কোশ্চেনগুলো তোমরা আপাতত দেখে দেখো, এগুলো সব কমনই আসবে এখান থেকে মোটামুটি। তাহলে ঠিক আছে, চলো।